হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা করব হিস্ট্রির MCQর পার্ট 12। পার্ট 12 এ আমরা 111 থেকে 120 অবধি কোয়েশ্চেন অ্যান্ড আনসার ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে 111। দেখো, প্রথম কোয়েশ্চেনটা স্টেটমেন্ট ফরম্যাটে আছে, আর রাদার আমি বলবো এই ভিডিও মানে এই পার্টিকুলার সিরিজটাতে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তুমি স্টেটমেন্ট ফরম্যাটে পাবে, বিকজ দিস ইজ ফর দ্য রিভিশন পারপাস। তো যত আমরা এরকম স্টেটমেন্ট ফরম্যাট, ম্যাচ দ্য ফলোয়িং রিভাইজ করব, তত আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হবে। তো প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, হোয়াট ডিড জ্যোতিবা ফুলেস সত্য সাধক সমাজ অ্যাটেম্পট ইন দ্য লাস্ট সেঞ্চুরি? বলছে শেষের দিকে জ্যোতিবা ফুলের যে সত্য সাধক সমাজ, সে তার অ্যাটেম্পটটা কি ছিল লাস্টের দিকে? The options are saving the lower caste from hypocritical Brahmins and their opportunistic scriptures, attacking the caste system, led an anti-landlord and anti-Mahajan upsurge in Satara, separate representation for untouchables. তাহলে এখানে বলছে প্রথম অপশনটা যে লোয়ার কাস্টদের প্রতি ব্রাহ্মণরা যে অত্যাচার করতো তার এগেনস্টে, দ্বিতীয় হচ্ছে কাস্ট সিস্টেমটা ইন টোটাল তার এগেনস্টে, তৃতীয়ত হচ্ছে লেড অ্যান্টি ল্যান্ডলর্ড, বলছে অ্যান্টি ল্যান্ডলর্ড অ্যান্ড অ্যান্টি মহাজন একটা upsurge, and D বলছে separate representation for untouchables. আনসার দেখব, আনসার হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, যে লোয়ার কাস্টদেরকে এক্সপ্লয়েটেড হওয়ার থেকে বাঁচানো এবং ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচানোর প্রধান উদ্দেশ্য ছিল সত্য সাধক সমাজের। ঠিক আছে, দিস ওয়াজ ফাউন্ডেড বাই মহাত্মা জ্যোতিরাও ফুলে অন 24 সেপ্টেম্বর 1873, এবং এই সমাজের একটা উদ্দেশ্যই ছিল আনটাচেবলসদেরকে, মানে আনটাচেবলস বা ডিপ্রেসড ক্লাস যারা, তাদেরকে একটা সার্টেন লেভেলে নিয়ে যাওয়া, তাদের অধিকারের জন্য লড়া। While condemning the prevalent religion, ফুলে established সত্য সাধক সমাজ with the ideals of human well-being in broader respect. বলছে এই সত্য সাধক সমাজের যে প্রধান কনসেপ্ট ছিল, দ্যাট যাই করো মানুষের ভালোর জন্য করো, নো ম্যাটার সে কোন কাস্ট, কোন রিলিজিয়ন, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার, অল ইউ নিড ইজ হিউম্যান হ্যাপিনেস, ইউনিটি, ইকুয়ালিটি, ইজি রিলিজিয়ন প্রিন্সিপালস অ্যান্ড রিচুয়ালস। চলে যাবো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, ইন উইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ডিড মহাত্মা গান্ধী মেক ইটস ফার্স্ট ইউজ অফ হাঙ্গার স্ট্রাইক অ্যাজ আ ওয়েপন? কোন মুভমেন্টে হাঙ্গার স্ট্রাইক অ্যাজ আ ওয়েপন হিসেবে গান্ধীজি প্রথম ব্যবহৃত করেন? নন কোঅপারেশন মুভমেন্ট, রাউলেট সত্যাগ্রহ, আহমেদাবাদ স্ট্রাইক, বারডোলি সত্যাগ্রহ। আনসার হচ্ছে আহমেদাবাদ স্ট্রাইক 1918। In 1918, Mahatma Gandhi intervened a dispute between the workers and the mill owners of Ahmedabad. তো এই আহমেদাবাদ স্ট্রাইক 1918 হয়, মনে রাখবে, এবং এটা প্রথম স্ট্রাইক যেখানে গান্ধীজি প্রথমবারের জন্য হাঙ্গার স্ট্রাইক করেন। এটা কাদের মধ্যে ছিল? The workers and the mill owners. He advised the workers to go on strike and to demand 35% of increase in wage. ইনি বলেন তোমরা স্ট্রাইকে যাও এবং 35% increase in wages জন্য তোমরা ডিমান্ড করো। But he insisted that the workers should not use violence against employers during the strike. ইনি এটাও মেক শিওর করলেন যে যাতে কোনো ওয়ার্কাররা কোনো রকম ভায়োলেন্স না করে against their managers. He undertook a fast unto death, first amongst the 17 such fasts, to strengthen the workers to resolve its continued strike. But his fast also put pressure on the mill owners, who relented on the fourth day and agreed to give the workers a 35% increase in wage. Finally, his fasting yielded something. He could influence the worker to increase the influence the employers to increase the wages of their workers by 35%. তো ফাইনালি মহাত্মা গান্ধী যে হাঙ্গার স্ট্রাইক করেছিল সেটা সাফল্য পেল। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 113। হু লেড সল্ট সত্যাগ্রহ মুভমেন্ট উইথ গান্ধীজি? গান্ধীজির সাথে কে এটাকে লিড করেছিল? অ্যানি বেসেন্ট, মৃদুলা সারাভাই, মুথু লক্ষ্মী, সরোজিনী নাইডু। দি আনসার ইজ সরোজিনী নাইডু। গান্ধীজি
এই ডান্ডি মার্চ মানে আন্ডারটেক করেছিলেন, তার সাথে 78 ডেলিগেটস বা বলতে পারো ফলোয়ার্সরা সাবরমতী আশ্রম থেকে শুরু করেন। দি সত্যাগ্রহী সেট আউট অন ফুট, পায়ে হেঁটে ডান্ডি বলে একটা ভিলেজ আছে গুজরাটে, উইচ ইজ 240 মাইলস অ্যাওয়ে ফ্রম সাবরমতী আশ্রম, সেখানে পায়ে হেঁটে যায়। দ্য ওয়াক লাস্টেড ফর 23 days অ্যান্ড পাস্ট ফর 48 ভিলেজ। 23 দিন লেগেছিল, 48টা ভিলেজ ক্রস করে যেতে হয়েছিল। দি মার্চার্স ওয়ার রিসিভড উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড সাপোর্ট ফ্রম দি মাস অ্যাট আ ভেরি এভিডেন্ট। বলছে প্রত্যেক মানে যেখান দিয়ে সবাই হেঁটে গেছে সেই জায়গায় প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। এই যে কোর্স অফ জার্নি, মহাত্মা গান্ধীর সাথে সরোজিনী নাইডু আর একজন লিডার হিসেবে গেছিলেন, মানে বলতে পারো মহাত্মা গান্ধীর হাতে হাত মিলিয়ে ইনিও লিডারশিপ প্রদান করেছিলেন। চলে যাব পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 114। Sati was prohibited by, this is a very easy question yet an important one. আনসার দেখব লর্ড উইলিয়াম বেন্টিক। এর আনসার হয়তো আমরা এর আগেও অনেকবার করেছি, অনেক ইনডিরেক্টলি। দেখো, টু প্রিভেন্ট সতী, এটা কবে প্রিভেন্ট হয়? প্রিভেন্ট হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড উইলিয়াম বেন্টিক আফটার 1829। এটা কিন্তু শুরু হয় একদম প্রথম থেকে, প্রথমে মহাভারত থেকে শুরু হয়। দিল্লি সালতানেটেও এই সতী প্রথা দেখা যায়। এবং কি হয় না, সতী প্রথা কিন্তু পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চরা অনেকবার ব্যান করার চেষ্টা করেছিল, বাট ফাইনালি আইন এনে ব্যান করেছে লর্ড উইলিয়াম বেন্টিক। William Bentinck succeeded Lord Amherst as the Governor General of India. He took over the charge of Indian administration in the year 1828. Bentinck took effective steps to root out the social evils like sati and infanticide. শুধুমাত্র যে উইলিয়াম বেন্টিক সতী প্রথা বন্ধ করেছে তা নয়, সে কিন্তু ফিমেল ইনফ্যান্টিসাইড বন্ধ করেছে, ওমেন এডুকেশন এনেছেন এবং ঠাগিসদেরকে সাপ্রেস করেছেন। তো মনে রাখবে লর্ড উইলিয়াম বেন্টিকের সময় কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট আমাদের ভালো করে জানতে হবে। চলে যাব পরের কোয়েশ্চেন। দ্য সাইমন কমিশন কেন তৈরি করা হয়েছিল? টু রিভিউ লেজিসলেচার ইন ইন্ডিয়া, ফিটনেস অফ ইন্ডিয়া ফর ফার্দার রিফর্ম, পজিশন অফ দি ভাইসরয়, কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। আনসার দেখব ফিটনেস অফ ইন্ডিয়া ফর ফার্দার রিফর্ম। তো এরকম একটা আনসার কেন, ডিটেলস একবার এক্সপ্লেনেশনটা একটু পড়ে নিই। দেখো, আমরা জানি যে অনেক আগে থেকেই ইন্ডিয়ার যে লিডার, ফ্রিডম জন্য যে লিডাররা লড়ছিল, তারা সবসময় ডিমান্ড করতে থাকতো যে আমাদেরকে কিছু রিফর্মস আনতে দাও, কিছু লজ পাস করো, আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দাও, আমরা নিজেরা চালাবো। তো এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে একটা ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হলো, দ্য স্ট্যাটিউটারি কমিশন। এখানে 7 জন ব্রিটিশ মেম্বার ছিলেন এবং এখানে এরা 1927-এ মানে স্টাডি করার জন্য এই কমিশনটা তৈরি করে। এবং যেহেতু এই কমিশনের চেয়ারম্যান ছিল স্যার জন সাইমন, সেই জন্য এটাকে বলা হয় সাইমন কমিশন। আর আমরা জানি এই সময় গো ব্যাক সাইমন বলে সব জায়গায় পোস্টার মানে আমরা দেখেছি, মানে থ্রু আউট ইন্ডিয়া প্রোটেস্ট হয়েছে। So what did why did Simon Commission came to India? Basically দেখো, এখানে লাস্টের টুকু যদি তোমরা পড়ো, লাস্টের প্যারাগ্রাফটা এইখানে, তাহলে বুঝতে পারবে। আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস, মানে সার্কামস্ট্যান্সেস বলতে বলা হচ্ছে যে সবাই লিডার্সরা যে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে আমরা ব্রিটিশ গভর্নমেন্টটাকে আরও রিফর্মড ওয়েতে চাই, কিংবা আমাদেরকে দিয়ে দাও, আমরা চালাবো। তো এরা বলতে চাইছে যে আগে তো আমাদের দেখতে হবে যে ইন্ডিয়াকে তোমরা চালাতে পারবে কি না, বা ইন্ডিয়াতে নতুন কোনো রিফর্মস ইন্ট্রোডিউস করা যাবে কি না। তো বলছে আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস ইন 1927 the British government in England formally constituted an inquiry commission for further constitutional reform. বলছে ইন্ডিয়ার দেখো, ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকুইজিশন অফ দ্য ব্রিটিশার্স, ঠিক আছে? ইন্ডিয়া থেকে প্রচুর ব্যবসা হতো তাদের, তো সেই জন্যই সহজে ইন্ডিয়াকে ছাড়া যাবে না। তো বিভিন্নভাবে তারা রিভিউ করার চেষ্টা করলো, যার মধ্যে একটা হচ্ছে কনস্টিটিউশনাল রিভিউ, যে ইন্ডিয়াতে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট করতে গেলে কি কি রিফর্মস লাগবে, সেই নিয়ে একটা রিভিউ। তো বেসিক্যালি ফার্দার কোর্সে কি কি কনস্টিটিউশনাল প্রোগ্রেস আনা যায়, সেইটাই হচ্ছে দি আলটিমেট এম অফ সাইমন কমিশন, ঠিক আছে? তো মনে রাখবে, ফিটনেস অফ ইন্ডিয়া ফর ফার্দার রিফর্ম ওয়াজ দ্য আলটিমেট এম অফ দি সাইমন কমিশন। সাইমন কমিশনের চেয়ারম্যানকে কবে গঠিত হয়েছিল?
চলে যাব 115 এ। when was the first train steamed off in India? প্রথম ট্রেন ইন্ডিয়াতে স্টিমড হয় কবে, মানে চালু হয় কবে? 1848, 1853, 1875, 1880? the answer is 1853। ঠিক আছে, এবার একটু এক্সপ্লেনেশনটা দেখে নি। দেখো ফার্স্ট লাইনে এইটুকু পড়ে নেবে, কোয়েশ্চেন আসতেই পারে। টু নিউ রেলওয়ে কোম্পানিজ, যেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে, দ্যাট ইজ GIPR অ্যান্ড EIR, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, এই দুটো ক্রিয়েট হয় 1853 থেকে 54। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। প্লাস প্রথম এক্সপেরিমেন্টাল লাইন তৈরি হয় বিটুইন বম্বে অ্যান্ড ক্যালকাটা, ওকে, অ্যান্ড এটা অপারেশনাল হয় ফ্রম 22 ডিসেম্বর 1851 এবং ফাইনালি লোকালাইজড হয়, মানে এটাতে কি করে না, ক্যানেল কনস্ট্রাকশনের জন্য মানে মেটেরিয়ালস এপার ওপার হয়, অ্যান্ড ফাইনালি ইন দ্য ইয়ার 1853 16th এপ্রিল প্রথম প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসে আসে। ঠিক আছে, এই ডেটগুলো মনে রাখবে, অ্যান্ড এই স্টেশনটার ব্যাপারে এই রেলওয়ে কোম্পানিজগুলোর ব্যাপারে মনে রাখবে, নাম দুটো কি। চলে যাবো পরের কোয়েশ্চেন 117। which of the following libraries has the largest collection of manuscripts of historical value? বলছে এই চারটে লাইব্রেরির মধ্যে সবচেয়ে বেশি ম্যানুস্ক্রিপ্ট কার কাছে আছে, যার মানে হিস্টোরিক্যাল ভ্যালু অনেক বেশি। আনসার দেখে নেবো এখানে, খুদাই বক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি। খুদাই বক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি, এটা পাবলিকের জন্য ওপেন করা হয় অক্টোবর 1891 বাই খান বাহাদুর খুদা বক্স with 4000 manuscripts। তখন এখানে 4000 manuscripts which he inherited 1400 from his father Maulavi Muhammad Baksh। ওকে, বলছে খুদা বক্স ওরিয়েন্টাল লাইব্রেরি, এটা ওপেন করা হয় পাবলিকের জন্য ইন কবে না 1891 এ। কে ওপেন করে? খান বাহাদুর খুদা বক্স। It is an autonomous organization and the Ministry of Culture and Government of India and is governed by a board with a governor of Bihar and its ex officio chairman। এখন কারেন্টলি এটা মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে অ্যান্ড এটাকে partially governed করা হয় by the governor of Bihar who is also the ex officio chairman of this board। It is known for its rare collection of Persian and Arabic manuscripts। It also hosts painting made during the Rajput and the Mughal eras। তার মানে বুঝতে পারছো this খুদা বক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি is of so important। এখানে অ্যারাবিক পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের কিছু রেয়ার ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, তার সাথে সাথে এখানে রাজপুত অ্যান্ড মুঘল এরার কিছু মানে প্রাইসলেস পেন্টিং পাওয়া যায়। চলে যাবো পরের কোয়েশ্চেন 118। in which of the following systems of land settlement adopted in English did not provide more protection of interest for the farmers? বলছে এই যে চারটে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, তার মধ্যে ফার্মার্সরা সবচেয়ে লিস্ট প্রোটেক্টেড কোনটাতে ছিল? The options are permanent settlement, Roytwari, Zamindari settlement and Malgujri, or that is called land revenue settlement in United States। চলে আসবো আনসারে, রয়টবারি সেটেলমেন্ট অফ মাদ্রাস। তাহলে রয়টবারি সেটেলমেন্টটা কি সেটা জেনে নিই। রয়টবারি সিস্টেম ইনস্টিটিউটেড ইন সাম পার্ট অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া। বেসিক্যালি এর আলটিমেট এইম ওয়াজ টু কালেক্ট রেভিনিউ ফ্রম দ্য কাল্টিভেটার্স অফ এগ্রিকালচার ল্যান্ড। এগ্রিকালচার ল্যান্ডে যে কাল্টিভেট করছে তার থেকে টাকা নেওয়া। These revenues included undifferentiated land tax and rents which were collected simultaneously। বলছে নো ম্যাটার হোয়াট তোমাকে রেভিনিউ দিতেই হবে। আন্ডার রয়টবারি সিস্টেম সেটেলমেন্ট অফ ল্যান্ড রেভিনিউ ওয়াজ ডিরেক্টলি মেড বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড রয়েট। রয়েট মানে হচ্ছে যারা ভাড়াটে বা যাদেরকে দেওয়া হয়েছে, তো তাদের একদম গভর্নমেন্টের ডিরেক্ট রিলেশন ছিল, মানে ফার্মার্সরা ডিরেক্ট গভর্নমেন্টকে টাকা দিত। Moreover, Roytwari settlement, the revenue was fixed for a period of 30 years and not permanent basis as was in case of permanent settlement। বলছে কি হয়, রয়টবারি সেটেলমেন্টের জন্য রেভিনিউ যেটা সেটা 30 বছরের জন্য মাত্র করা হয়। পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য কি, যে রেভিনিউ রেটটা সেটা একবারে পার্মানেন্ট করে দেওয়া হয়, বাট রয়টবারি সিস্টেমের ক্ষেত্রে ইট ওয়াজ নট পার্মানেন্ট, ইট ওয়াজ অনলি ফর 30 ইয়ার্স। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে রয়টবারি সিস্টেম কবে ইন্ট্রোডিউস হয়েছিল,
কোন কোন রিজিয়নে এটা লাগু হয়েছিল অ্যান্ড এটাকে কে ইন্ট্রোডিউস করেছিল। আমি পারপাসলি এটা দিইনি, আমি চাই যে তোমরা আমাকে এই উত্তরটা দাও। Next question 119, which of the following pairs contributed significantly to integrate princely states into Union India? This is very easy. Princely স্টেটদেরকে ইন্ডিয়ান ইউনিয়নে কে কনভার্ট করলো? দেখো এখানে কমন একটা নাম তো পাবেই, দ্যাট ইজ সর্দার বল্লভভাই পটেল। উই নিড টু নো হু ইজ দি আদার পারসন। ইজ ইট জওহরলাল নেহরু, না ভিপি মেনন, না মহাত্মা গান্ধী, না কি এম মুন্সি? আনসার দেখে নেবো। The answer is Sardar Vallabhbhai Patel and VP Menon. দেখো কি হয়, যখন প্রথম যখন ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়, ডমিনেন্স কিন্তু ব্রিটিশদের হাতে ছিল, ব্রিটিশ কুইনের হাতে। মানে কি, এই যেটা আমাদের সাথে হয়, একটু বড় হলে মা বাবা বলে যা খুশি কর, বাট উই ক্যান নট ডু দ্যাট। আমাদের আলটিমেট কন্ট্রোল কিন্তু বাবা মার হাতে থাকে। সো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড ইন কেস অফ ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু কিছুটা মানে কুইনের হাতেই ছিল, বাট তাও ইন্ডিয়াকে বলা হয়েছিল একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া হচ্ছে, এবং তখন দুভাগে ভাগ হয়, একটা হচ্ছে দ্য ব্রিটিশ ইন্ডিয়া, একটা হচ্ছে দ্য প্রিন্সলি স্টেট। ওকে, নাও অ্যাপার্ট ফ্রম প্রিন্সলি স্টেট কিছু কিন্তু কলোনিয়াল এনক্লেভস ছিল, কাদের? ফ্রান্স অ্যান্ড পর্তুগালের। তো এইগুলোকে তো এবার ইন্ডিয়ার মধ্যে আনতে হবে। আস্তে আস্তে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হলো, পুরোপুরি ইন্ডিয়ার নিজস্ব গভর্নমেন্ট, যতক্ষণ না প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার প্রপারলি সিলেক্ট হয়েছে ততদিন ব্রিটিশের আন্ডারে ছিল। তো এবার যখন সব কিছু হয়ে গেছে, উই নিড টু include these princely states and the enclaves into the Union of India. তো এইটাকে ইনক্লুড করার জন্য the most important part played was obviously Sardar Vallabhbhai Patel, and apart from him আরেকজন যিনি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এইটার এই ইউনিটিটা মানে পেছনে, দ্যাট ইজ ভিপি মেনন। অবশ্যই মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলে যাবো পরের কোয়েশ্চেন, when was the first telegraph line started in India? This is a very easy question, অনেকবার তোমরা ফেস করেছো। 1851, 1857, sorry 1875, 1884, 1900। আনসার দেখবো 1859। তো সরি 1851। দেখো 1850-তে প্রথম এক্সপেরিমেন্টাল ইলেকট্রিক টেলিগ্রাফ লাইন স্টার্ট হয় বিটুইন কলকাতা অ্যান্ড ডায়মন্ড হারবার, অ্যান্ড 1851-এ এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহার করার জন্য খুলে দেওয়া হয়। ওকে, সো এই হচ্ছে আরও 10টা কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোথাও কোনো ডাউট কনফিউশন থাকলে প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড তোমাদের যে কোয়েশ্চেনগুলো করেছি প্লিজ একটুখানি আনসার দেওয়ার চেষ্টা করো, তাহলে এই ভিডিওগুলো অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। সো টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।